স্টুডেন্ট। আগের দিন আমরা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সম্পর্কে জেনেছিলাম। আজকে আন্টার্কটিকা কন্টিনেন্ট ও ইউরোপ কন্টিনেন্ট সম্পর্কে জানব। তোমরা বোর্ডে লক্ষ্য করতে পারছো, এখানে আমি সমস্ত দেশগুলোকে দেখানোর চেষ্টা করেছি এবং এগুলো আমরা আগের দিন আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা দক্ষিণ হেমিস্ফিয়ার অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ, যেটি এখানে দেখানো হয়েছে, এটার আকৃতি দেখে তোমরা বুঝতে পারছো যে এটা আন্টার্কটিকা কন্টিনেন্ট, যেটা পুরোপুরি দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এটা দক্ষিণ মেরু ও এটা কন্টিনেন্ট, যার বাঁ দিক জুড়ে অর্থাৎ পশ্চিম অংশে একটি ট্রান্স আন্টার্কটিকা পর্বত বলে পর্বতশ্রেণী অবস্থান করছে। এছাড়াও আমরা এই মহাদেশের যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, বিভিন্ন গবেষণাগার, ভূপ্রকৃতি, সেগুলো সম্পর্কে জানব এবং দ্বিতীয় পার্টে আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে জানব। ইউরোপ মহাদেশ তোমরা যদি লোকেশন দেখতে পাও তাহলে এই পুরো অংশটা কিন্তু ইউরোপ মহাদেশের অন্তর্গত। সেখানেতে আমরা বিশেষ করে ফ্রান্স, নরওয়ে, ইতালি, ভাটিকান সিটি, ফিনল্যান্ড, ইউকে, ডেনমার্ক সম্পর্কে জানব। তো প্রথমে আমি আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু তথ্য তোমাদের বলছি, তারপরে আমি সেগুলো বোর্ডে লিখে দেবো, তোমরা নোট করে নেবে। আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে প্রথমেই যদি বলতে হয় তাহলে বলা দরকার এটি পৃথিবীর উচ্চতম, শুষ্কতম, শীতলতম ও দুর্গতম মহাদেশ, যার 98 ভাগই প্রায় গভীর তুষার ও বরফে ঢাকা রয়েছে। তাই একে শ্বেত মহাদেশ নামে বা হোয়াইট কন্টিনেন্ট নামে পরিচিত। 7টি মহাদেশের মধ্যে আন্টার্কটিকা মহাদেশ পঞ্চম স্থান অধিকার করছে, যার ক্ষেত্রফল 1,40,000 বর্গ কিলোমিটার এবং এখানেতে মানব কল্যাণে যেহেতু এই মহাদেশ বিভিন্ন ধরনের গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে, তাই একে মানব হিতার্থ মহাদেশ হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে এবং এখানকার ইবিয়াস যে আগ্নেয়গিরি রয়েছে সেটা একটি জীবন্ত আগ্নেয়গিরি এবং পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অর্থাৎ মহাদেশীয় হিমবাহ, যার দৈর্ঘ্য 400 কিলোমিটার লম্বায় এবং 64 কিলোমিটার চওড়া, নাম হলো ল্যাম্বার্ট হিমবাহ হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, যেটি এই মহাদেশে অবস্থান করছে এবং এখানে শীতলতম স্থান হচ্ছে ভস্তকের গবেষণা কেন্দ্র এখানে একটি রয়েছে, অর্থাৎ রুশের গবেষণা কেন্দ্র ভস্তক, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 89.2 ডিগ্রি সেলসিয়াস। এখানে এত মাইনাস তাপমাত্রার কারণে কোনো মানুষ বসতি সেরকমভাবে লক্ষ্য করা যায় না, এখানে সেরকম কোনো উদ্ভিদও লক্ষ্য করা যায় না, শুধুমাত্র এক ধরনের চিংড়ি ও ছত্রাক, শৈবাল। তোমরা যদি ম্যাপে লক্ষ্য করো তো এই জায়গাটায় লক্ষ্য করতে পারবে লাল লাল রঙের ছত্রাক, কিছুদিন আগে বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন, তো আমরা সে লিখিয়ে দেবো। এবং আন্টার্কটিকা মহাদেশে তৃতীয় ভারতীয় অভিযানের হিসাবে স্থান পেয়েছিলেন বিজ্ঞানী সুদীপ্তা গুপ্ত। আর বাকি যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। আর এখানে যেটা বলার যে আন্টার্কটিক মহাদেশের যে বরফের চাদর, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ধীরে ধীরে কিন্তু অনেক সময় এই বরফের যে বড় চাইটা সেটা কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে ছোট হতে থাকে। আবার যখন এখানে অন্ধকার বিরাজ করে তখন কিন্তু ধীরে ধীরে এটা প্রসারিত হতে থাকে। তোমরা পয়েন্ট করো আন্টার্কটিকা কন্টিনেন্ট।
এক নম্বরে লিখো কমপ্লিটলি লোকেটেড ইন সাউথার্ন হেমিস্ফিয়ার। completely located in southern হেমিস্ফিয়ার। নেক্সট পয়েন্ট লেখো কোভার্ড বাই স্নো, অর্থাৎ বরফে ঢাকা অবস্থান করছে। covered by snow and population 0, অর্থাৎ এখানে কোনো বসতি লক্ষ্য করা যায় না। নেক্সট পয়েন্ট লেখো যেহেতু বরফে ঢাকা রয়েছে এই পুরো মহাদেশটা, সেই জন্য এই মহাদেশকে হোয়াইট কন্টিনেন্ট বা শ্বেত মহাদেশও বলা হয়। দিস কন্টিনেন্ট also known as white continent, movable continent, অর্থাৎ হালকা এর স্থান কিন্তু পরিবর্তন হয়, এক গতিশীল মহাদেশ বা মুভেবল কন্টিনেন্ট বলা হয়। এবং যেহেতু এখানে আন্তর্জাতিক চুক্তি অনুসারে গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র অবস্থান করছে, তাই মহাদেশকে বিজ্ঞানকে সমর্পণ করা হয়েছে বলে অভিহিত করা হয়েছে। লিখে নাও ডেডিকেটেড টু সায়েন্স, ডেডিকেটেড টু সায়েন্স। এবং যদি ভারতের গবেষণা কেন্দ্র এখানে 3টে রয়েছে, 1 নম্বরে দক্ষিণ গঙ্গোত্রী, 2 নম্বর মৈত্রী, 3 নম্বর ভারতী। তো লিখে নাও রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, সেন্টার অফ ইন্ডিয়া দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী আর ভারতী। নেক্সট পয়েন্ট, যিনি মহাদেশ আবিষ্কার করেন তার নাম হলো কুক। তো সেটা লিখে নাও ডিসকভার্ড বাই দিস continent by Cook। নেক্সট পয়েন্ট লিখো এখানে যেই মাউন্টেন রয়েছে সেটা লিখে নাও ট্রান্স আন্টার্কটিকান রেঞ্জ, এখানে কিন্তু একমাত্র মহাদেশ এবং এটা দুটো অংশে বিভক্ত। ইট ডিভাইডেড ইন 2 পার্ট এবং হাইয়েস্ট পিক ভীষণ মিসিপ। ভীষণ মিসিপ হলো এখানকার উচ্চতম শৃঙ্গ, যেটা ঠিক এই অঞ্চলে অবস্থান করছে, মানে এই অঞ্চলটাই। এবং এখানকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি লিখে নাও ভলকেনো নেয়ার সাউথ পোল, মাউন্ট এরবুস, যেটা একটি অ্যাক্টিভ ভলকেনো,
এখানকার একটা লেক পাওয়া যায় এই অঞ্চলটায়, এখানে লেক বা হ্রদ এখানে কিন্তু পাওয়া যায়, যেটার নাম হলো ভস্ত্রক। লিখে নাও, near South Pole a big lake is present named ভস্ত্রক, যেটা 2 কিলোমিটার লম্বায় 2 কিলোমিটার, এবং এর যে বরফের যে চাদর রয়েছে, মনে করো এটা একটা লেক, এটার লেক, এবং বরফের যে উপরের যে চাদর রয়েছে সেই বরফের চাদরটা 2 কিলোমিটার। এবং কোল্ডেস্ট প্লেস অর্থাৎ শীতলতম স্থান, তারও কিন্তু নাম ভস্ত্রক। কোল্ডেস্ট প্লেস অফ দিস কন্টিনেন্ট ভস্ত্রক। ব্যাস, মোটামুটি এই মহাদেশ সম্পর্কে এতটুকু জানলেই যথেষ্ট। বাকি নেক্সট পয়েন্ট করো ইউরোপ কন্টিনেন্ট। তো ইউরোপ কন্টিনেন্ট সম্পর্কে কিছু লেখার আগে আমরা সে সম্পর্কে কিছু তথ্য আগে জেনে নিই। তো আমরা প্রথমেই ইউরোপ মহাদেশের কতকগুলো যে সমস্ত দেশ রয়েছে তাদের নামগুলো জেনে নেব। প্রথমে দেখো, এখানে আইসল্যান্ড রয়েছে, তারপরে এখানে তোমরা লোকেশন দেখতে পাচ্ছ আইসল্যান্ড, এর ঠিক এই অঞ্চলেই বড় আকারের গ্রিনল্যান্ড রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আইসল্যান্ডে আইস নেই, আর গ্রিনল্যান্ডে গ্রিন অর্থাৎ সবুজ নেই। অর্থাৎ আইসল্যান্ডে সবুজ ধরনের উদ্ভিদ পাওয়া যায়, আর গ্রিনল্যান্ডে টোটালটাই কিন্তু বরফে ঢাকা। এরপর রয়েছে আয়ারল্যান্ড, অস্ট্রিয়া এখানে অবস্থিত, আলবেনিয়া, ইউক্রেন এই জায়গাতে অবস্থিত, গ্রিস এখানে অবস্থিত, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, বেলজিয়াম, ভাটিকান সিটি তোমরা দেখতে পাচ্ছ ইতালি এখানে অবস্থিত, মালাটা, যুগোস্লাভিয়া, জার্মানি, জিব্রাল্টার, ডেনমার্ক, নরওয়ে, ডেনমার্ক এটা, এখানে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। এরপর আছে ফিনল্যান্ড, পর্তুগাল এখানে দেখতে পাচ্ছ, স্পেন উল্লেখ করে দিয়েছি, পোল্যান্ড, ফ্রান্স, ব্রিটিশ যুক্তরাজ্য এখানে দেখতে পাচ্ছ কতগুলো দ্বীপপুঞ্জ, এটা ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্য। এরপর স্পেন, এই যে স্পেন উল্লেখ করে দিয়েছে এখানে, সুইডেন এখানে উল্লেখ করে দিয়েছি, সুইজারল্যান্ড, সান মারিনো, মোনাকো। মোটামুটি এছাড়াও আরও দু একটা দেশ কিন্তু এই মহাদেশের মধ্যে অবস্থান করছে। তো এই মহাদেশ সম্পর্কে আরও কিছু বলতে হলে প্রথমেই বলতে হয় যে ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, এবং এই ইউরোপ মহাদেশের 3 দিকে অর্থাৎ উত্তর দিকে এই অঞ্চলটায় কী রয়েছে, এখানে এই অঞ্চলটায় উত্তর মহাসাগর অবস্থান করছে। দক্ষিণে এটা আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম ভূমধ্যসাগর, এবং পশ্চিমে এই যে পশ্চিমের এই অংশটা আর এই অংশটা আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ পূর্বে রয়েছে বসফরাস প্রণালী, ইউরাল পর্বত, উরাল নদী, কাস্পিয়ান সাগর, যা এই মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। এখানেতে ব্ল্যাক সি, এখানেতে পর্বত এইভাবে কিন্তু অবস্থান করছে এশিয়া মহাদেশ
আর ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ বিশ্বের প্রায় 70% অলিভ অয়েল কিন্তু এই দেশ থেকে উৎপাদন করা হয়। আর ইউরোপের নতুন একটি রাষ্ট্রের উদ্ভব হয়েছে যার নাম হলো কাসোভা। অস্ট্রিয়া ইউরোপ মহাদেশের একটি ল্যান্ডলক কান্ট্রি বা স্থলভাগ দ্বারা আবদ্ধ দেশ। তোমাদেরকে বলেছিলাম যে ল্যান্ডলক কান্ট্রি বা কান্ট্রি বিভিন্ন রকমভাবে আলাদা হতে পারে। মনে করো কখনো হয়তো মহাদেশ দ্বারা আলাদা হতে পারে, অর্থাৎ স্থলভাগ পার্বত্য অঞ্চল দ্বারা আবদ্ধ হতে পারে, কখনো আবার জলভাগ দ্বারাও কিন্তু আবদ্ধ হতে পারে। এভাবে কিন্তু যদি এখানে কোনো দেশ অবস্থান করে সেটা তাহলে ল্যান্ডলক কান্ট্রি, আমরা নেপাল ভুটানের ক্ষেত্রে বলেছিলাম, সেরকম কিন্তু এই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি। এছাড়া ভূপ্রকৃতির দিক থেকে বলতে গেলে অলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট ব্ল্যাক, যার উচ্চতা 4800 মিটার। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ। এছাড়া আগ্নেয়গিরি, ইতালির ভিসুভিয়াস খুব নাম করা, পরীক্ষায় অনেক সময় চলে আসে। লিপালি দ্বীপের স্ট্রম্বলি, সিসিলি দ্বীপের এটনা, এই সমস্ত আগ্নেয়গিরিগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া মাউন্ট হেকলা হলো আইসল্যান্ডের সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং যেখান থেকে সম্প্রতিকালে অগ্নুৎপাতের ঘটনা লক্ষ্য করা গেছে। এছাড়া ইউরোপের নদ নদীগুলি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই অঞ্চলে তোমরা যে দেখতে পাচ্ছ নদ নদী এখানে ভিতরের দিকে প্রবেশ করেছে। এখানে কিন্তু ভলগা নদী লক্ষ্য করা যায়, যেটা ভলগাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এখানে এই কাস্পিয়ান সাগর, এই যে এখানে কাস্পিয়ান সাগর রাখা হয়েছে, এখানেতে উৎপত্তি লাভ করেছে, যার দৈর্ঘ্য 3700 কিলোমিটার, অর্থাৎ 690 কিলোমিটার। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হলো দানুব নদী, যেটি জার্মানি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তাই এই দানিউব নদীকে ইউরোপের আন্তর্জাতিক নদী কিন্তু বলা হয়। এছাড়া এখানের তৈগা অর্থাৎ এক ধরনের বনভূমি লক্ষ্য করা যায়, যেটা সাইবেরীয় বনভূমি, যেটা তৈগা নামে পরিচিত, যেটা পুরো এই যে অঞ্চলটা এখানের এই অঞ্চলটাই কিন্তু লক্ষ্য করা যায়, এটা তৈগা, আর বাকি এই অঞ্চলটা হচ্ছে তুন্দ্রা। এছাড়া নেদারল্যান্ডে পোল্ডার ভূমি লক্ষ্য করা যায় এবং জার্মানিতে একসঙ্গে অনেকগুলি শিল্পাঞ্চল গড়ে ওঠায় রাইন নদীর তীরে জার্মানিকে রুর শিল্পাঞ্চল বলা হয়। এছাড়া এখানে উল্লেখ করার মতো সেরকম কিছুই নেই, বাকিগুলো আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তাহলে প্রথমে লেখো এই মহাদেশের র্যাঙ্ক অ্যাকর্ডিং টু এরিয়া, অর্থাৎ আয়তনের দিক থেকে ষষ্ঠ এবং পপুলেশনের দিক থেকে কিন্তু তৃতীয় নম্বরে অবস্থান করছে। নেক্সট পয়েন্ট করে নাও, এই মহাদেশে কোনো রকম মরুভূমি লক্ষ্য করা যায় না। দেখো, there are no desert found. নেক্সট পয়েন্ট, ইউরোপ ও এশিয়ার মাঝে কী কী অবস্থান করছে লিখে নাও। বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া ইউরাল মাউন্টেন। তোমাদেরকে আমি এখানে ম্যাপে দেখিয়ে নিয়েছি, এই যে ইউরাল পর্বত এখানে অবস্থান করছে। নেক্সট এর দক্ষিণে রয়েছে কাস্পিয়ান সাগর, এই যে এখানে উল্লেখ করে দিয়েছি কাস্পিয়ান সাগর। এর নিচে রয়েছে ককেসাস মাউন্টেন, এখানেতে এই দুটো মাঝে ককেসাস মাউন্টেন কিন্তু অবস্থান করছে। এবং ইউরোপ ও এশিয়ার মাঝে তো বলে দিলাম
এরপরে ইউরোপ ও আফ্রিকার মাঝে যেটা অবস্থান করছে সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। দেখো, বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া, এই যে এখানে যে অবস্থান করছে এটা ভূমধ্যসাগর, এবং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু জিব্রাল্টার স্ট্রিট নামে বা জিব্রাল্টার প্রণালী বা জলসন্ধি নামে পরিচিত। GIBRALTOR, জিব্রাল্টার স্ট্রিট নামে পরিচিত। এরপর এখানে যে প্রথম দেশ সম্পর্কে আমরা জানব সেটা হলো ফ্রান্স। তো প্রথম 1 নম্বরে লিখে নাও ফ্রান্স। ফ্রান্স কোন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে? না, ফুড প্রোডাকশন, অর্থাৎ খাদ্যদ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই দেশটি স্বাধীন। এই দেশটি কিন্তু খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে স্বাধীনভাবে অবস্থান করছে। এই জন্য এই দেশটি কী বলা হয়? কান্ট্রি অফ ফার্মার্স। কান্ট্রি অফ ফার্মার্স। অন্য কোনো দেশ থেকে কোনো ধরনের খাদ্যশস্য কিন্তু আমদানি করে না। ক্যাপিটাল লিখে নাও প্যারিস। এবং এখানকার যে আমাদের যেমন দেশের প্রধান যে ব্যাংক RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেরকম প্যারিসে রয়েছে ব্যাঙ্ক অফ চীনা। এটা কিন্তু এখানকার প্রধান ব্যাংক, ব্যাঙ্ক অফ চীনা বা সাইন। তোমরা সকলেই জানো যে প্যারিস কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যুরিস্ট সিটি হিসাবে গোটা বিশ্বে প্রখ্যাত। লিখে নাও সিটি অফ ট্যুরিস্ট। এবং নেক্সট পয়েন্ট লেখো, হ্যাঁ আরেকটা পয়েন্ট লিখে নাও যে এই দেশে শ্যাম্পেন উৎপাদনের জন্য কিন্তু প্রসিদ্ধ, ফেমাস ফর শ্যাম্পেন। কী থেকে তৈরি হয়? না, আঙুর। গ্রেপস, ওয়াইন, ওয়ার্ল্ড হাইয়েস্ট ডিমান্ডেড ওয়াইন। বিশ্বে কিন্তু এই ওয়াইনের চাহিদা খুব বেশি। এরপরে ফ্রান্সের সঙ্গে বিভিন্ন দেশের যে বর্ডার বা সীমানা কী দ্বারা বিচ্ছিন্ন সেগুলো তোমরা লিখে নাও। প্রথমে লেখো ফ্রান্স এবং ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্যের মাঝে অবস্থান করছে ইংলিশ চ্যানেল ও ডোভার স্ট্রিট। এই দুটো কিন্তু অবস্থান করছে ইউকে ও ফ্রান্সের মধ্যবর্তী। সেকেন্ড পয়েন্ট করো, ফ্রান্স ও জার্মানির মাঝে অবস্থান করছে ভোসকক মাউন্টেন। 3 নম্বর পয়েন্ট করো, ফ্রান্স ও ইটালি মাঝে অবস্থান করছে আল্পস পর্বত। 4 নম্বরে লেখো, ফ্রান্স ও সুইজারল্যান্ড মাঝে অবস্থান করছে জিউস বা জুরাস মাউন্টেন। 5 নম্বরে লেখো, ফ্রান্স
আর স্পেনের মাঝে অবস্থান করছে পিরেনিস মাউন্টেন। এগুলো কিন্তু পরীক্ষাতে খুব চলে আসে, এগুলো নোট করে নাও। নেক্সট আমরা যে দেশ সম্পর্কে জানবো তা হলো নরওয়ে। নেক্সট 2 নম্বর দেশ হলো নরওয়ে। নেক্সট দেশ সম্পর্কে দেখে নাও নরওয়ে। তো নরওয়ে ঠিক ইউরোপে এখানটায় অবস্থান করছে, এটা নরওয়ে আর এটা হলো সুইডেন। তো নরওয়ে বিশ্বের যে সমস্ত উন্নত দেশ রয়েছে, আমরা বিশ্বের যে টোটাল দেশ রয়েছে তাদেরকে 3 ভাগে ভাগ করি: উন্নত দেশ, উন্নয়নশীল দেশ আর অনুন্নত দেশ। তো এই নরওয়ে কিন্তু উন্নত দেশের পর্যায়ে পড়ে। তা লিখে নাও ওয়ার্ল্ড হাইয়েস্ট ডেভেলপড কান্ট্রি। নেক্সট পয়েন্ট করো মানব উন্নয়নের সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার 1 নম্বর র্যাঙ্কে কিন্তু এই নরওয়ে অবস্থান করছে। এই HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী পরিমাপ করা হয় এখানে? না, শিক্ষার হার, হেলথ অর্থাৎ স্বাস্থ্য, লো বার্থ রেট, ডেথ রেট এবং অর্থনৈতিক অবস্থা কেমন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শিক্ষার ক্ষেত্রেও হাই শিক্ষা, উচ্চশিক্ষা, উচ্চ স্বাস্থ্য, লো গ্রোথ রেট অর বার্থ রেট, লো ডেথ রেট অর্থাৎ মৃত্যু রেট, এবং অর্থনীতিতেও চাঙ্গা। এবং ফেমাস কিসের জন্য? না টেকনোলজি বা প্রযুক্তির জন্য এদেশ কিন্তু প্রসিদ্ধ। এছাড়া হাইড্রো ইলেকট্রিক্যাল প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই নেইবার কান্ট্রি। কোত্থেকে? না এখানে ঠিক এই অঞ্চলের যে সাগর রয়েছে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করে এবং প্রতিবেশী দেশগুলোকে সাপ্লাই করে। আর তোমরা সকলেই জানো যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে উদিত সূর্যের দেশ নয়, মধ্যরাত্রিতে দেখা সূর্যের দেশ বা মিড নাইট সান বলা হয়। নেক্সট যে দেশ সম্পর্কে জানবো তোমরা নেক্সট পয়েন্ট করো ইটালি। নেক্সট দেখো ইটালি সম্পর্কে প্রথমে লেখা হয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট প্রডিউসড কান্ট্রি, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণ উৎপাদন হয় এখানে কিসের? না আঙুর ও অলিভের কিন্তু বিশ্বের সবথেকে বেশি এখানে উৎপাদন হয়। এখানেতে পো রিভারকে, ইটালির লোকেশন যদি দেখো এটা কিন্তু ইতালি, এখানে সিসিলি দ্বীপপুঞ্জ রয়েছে এবং ইতালির পো রিভারকে কিন্তু গঙ্গা অফ ইটালি বলা হয়। অর্থাৎ ইতালির যে পো রিভার সেটা ইটালির গঙ্গা বলে ডাকা হয়। এবং এখানের ইটালির যে ক্যাপিটাল অর্থাৎ রাজধানী সেটা রোম। এরপরে নেক্সট ভাটিকান সিটি, যার হেডকোয়ার্টার রোম, এটা কিন্তু ক্যাপিটালে অবস্থিত। অর্থাৎ এই রোমের মাঝেই কিন্তু এই অঞ্চলটায় ভাটিকান সিটি অবস্থান করছে। এছাড়া ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্য কতকগুলো দ্বীপের সংমিশ্রণে তোমরা দেখতে পাচ্ছ সংগঠিত। এখানে মেনলি 2টো বড় বড় দ্বীপ এর সংমিশ্রণে ইউনাইটেড কিংডম সংগঠিত। কী? না গ্রেট ব্রিটেন ও নর্থ আইসল্যান্ড। গ্রেট ব্রিটেনের মধ্যে কোন কোন দ্বীপ আসছে? ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, বুঝতে পারছো? প্লাস এখানে যোগ হয়ে যাচ্ছে নর্থ আইসল্যান্ড। এই সবগুলোকে মিলিয়ে ইউনাইটেড কিংডম কিন্তু ডাকা হচ্ছে। আরেকবার রিপিট করছি, গ্রেট ব্রিটেন প্লাস নর্থ আইসল্যান্ড। গ্রেট ব্রিটেনের মধ্যে আসছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্থ আইসল্যান্ডের মধ্যে এখানে যোগ করে দিলে টোটালটা হয়ে যাচ্ছে ইউনাইটেড কিংডম। এবং যার ক্যাপিটাল কি লন্ডন, এবং যেটা কি টেমস নদীর তীরে অবস্থান করছে। নেক্সট যে দেশ পয়েন্ট করো 6 নম্বর, সেটা ডেনমার্ক সবথেকে বেশি যে শিল্পের উৎপাদন অগ্রগতি লাভ করেছে সেটা হচ্ছে ডেয়ারি শিল্প, অর্থাৎ দুগ্ধজাত যে সমস্ত শিল্প রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে। এবং এই ডেনমার্কের অবস্থান ওই জুটল্যান্ড বলে একটা এর দ্বীপ রয়েছে, এখানে অবস্থান করছে ইন্টারন্যাশনাল সিড ব্যাংক। অর্থাৎ যদি কখনো বিশ্বে যদি কোনো ধরনের মহামারী এসে দেশের সমস্ত ধরনের বীজ নষ্ট হয়ে যায়, তাও কিন্তু এখান থেকে কিছু পরিমাণ বীজ সংগ্রহে রাখা হয়েছে
যা গোটা বিশ্বকে ডিস্ট্রিবিউট করা যাবে। এবং এখানকার ইউরোপ মহাদেশের যে মেজর প্রধান রিভার সেটা হচ্ছে ভলগা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে ভলগা রিভার, এখানে সে কাস্পিয়ান সাগরে পড়ছে, লংগেস্ট রিভার অফ ইউরোপ। এবং এই ভিডিওর মাঝেতেও আমি কিন্তু ইউরোপ মহাদেশ যখন উল্লেখ করছিলাম তখন বলে দিয়ে চলে গেছি। এবং রাইন রিভার যেটা কিন্তু কোল্ডেস্ট, সবথেকে ঠান্ডা নদী ইউরোপের সঙ্গে বিশ্বের, এবং যেটাকে পরিবহনের জন্য ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট, হাইয়েস্ট পিক, উচ্চতম যে পর্বত ইউরোপের সেটা হচ্ছে এলব্রুস। এলব্রুসটা কি ককেশাস, এখানে যেটা ককেশাস দেখেছিলাম সেই ককেশাস পর্বতেরই অংশ এলব্রুস। এবং দানিউব যে নদী, সেই নদী কিন্তু 7টা রাজ্যের উপর দিয়ে বা 7টা দেশের যে রাজধানী সেই রাজধানীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই দানিউব নদী। দেখে নাও, দানিউব রিভার পাস থ্রু 5 ক্যাপিটাল অফ ইউরোপ। থ্যাংক ইউ স্টুডেন্ট। পরের ক্লাসে আমরা বাকি মহাদেশগুলো তো আলোচনা হয়ে গেল, দেখা যাক পরের ক্লাসে আবার নতুন একটা টপিকের সঙ্গে তোমাদের দেখা হবে।